কাবিননামায় লেখা আছে তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে আগামী 2 বছর আমার স্ত্রী হিসেবে থাকবে এবং আমার প্রত্যেক আদেশ মানতে বাধ্য থাকবে। কি বলছেন এসব? কাবিন নামে এইসব লেখা থাকে নাকি? আর কালিমা পড়ে তো বিয়ে করেছেন। হ্যাঁ করেছি, আর সাথে কাগজেও উল্লেখ আছে আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো। তুমি পারবে না, তবে বিয়ে তো হয়েছে। আকাশের কথা শুনে আমার মাথা ঘুরছে। কন্টাক্ট ম্যারেজ? এভাবে শোধ নিল একটা চরের? কেন করেছেন আমার সাথে এসব? কি এমন ক্ষতি করেছিলাম আপনার? তুমি আকাশকে এখনো চেনোনি, চিনবে ধীরে ধীরে। 2 বছর অনেক সময়, এর মধ্যে ভালো করে চিনবে। এইবার খেয়ে নাও। খিদে নেই, খাবো না। আকাশের মেজাজ খারাপ হয়ে গেছে। এক্ষুনি খেতে বলেছি তো খাবে। না। কি আমাকে না করিস? তুই খাবি না, তোর ঘাড় খাবে। আকাশ একটা পাউরুটি নিয়ে জোর করে আমার মুখে ঠেসে দেয়। এত বদমেজাজি মানুষ আমি জীবনে দেখিনি। তার চেয়ে আমার মামি হাজার গুণ ভালো। রাতে আকাশের সাথে একই বিছানায় শুতে আমি বেশ স্বস্তি বোধ করছি। এই খাটাইশ বেটা তো একটা লজ্জা। আমি খাটে বসে আছি, শুভ নাকি বসে থাকবো ভাবছি। আমি কিছু বুঝে ওঠার আগে আকাশ আমাকে পেছন থেকে জড়িয়ে সোজা বিছানায়। আরে কি 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 করছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়ার জন্য তোমাকে এনেছি। তারপর চার দেওয়ালে বন্ধি এই ঘরে যা ঘটে গেল তা আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। মানুষের জীবনে অনেক কাঙ্ক্ষিত একটা সময় হচ্ছে বাসর। নারী পুরুষের মিলন, এটা প্রকৃতি বেঁধে দিয়েছে। বিবাহ নামক শব্দে যার বৈধতা নিশ্চিত করা হয়, বিবাহের বাহিরেও অনেকভাবে সেটা হয়ে থাকে। কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে জোর করে যেটা হয় সেটাও একটা নাম আছে, ধর্ষণ। কিন্তু আমাদের সমাজে কখনো এটা শেখানো হয়নি যে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করাও ধর্ষণ। তাই শতকরা 90% মহিলাই এটা জানে না। তারা এটাকে স্বামীর অধিকার হিসেবে মেনে নেয়। কিন্তু আমি কি করব? 2 বছরের জন্য বিয়ে করা হয়েছে। বউয়ের স্বীকৃতি কি পেয়েছি? এই সমাজ কি আমাকে বউ বলে মানবে? আমি তো নিজেকে বিলিয়ে দিয়েছি। তাই আকাশের কাছ থেকে নিজেকে বাঁচানোর সর্বচেষ্টা ব্যর্থ হলে রাগে, দুঃখে আর শারীরিক যন্ত্রণায় চোখ ভাসিয়েছি। সেসব কিছুই আকাশে স্পর্শ করেনি। কোনো রকমের শাড়িটা গায়ে জড়িয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শাওয়ার সেরে ভিজতে থাকি, প্রতিটি স্পর্শ মুছে দিতে। আমার কান্না এই 4 দেয়ালে আটকে আছে। কত সময় ভিজেছি জানি না। দরজায় একটা ধাক্কা দিয়ে যাচ্ছে আকাশ। আরও বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে আসি। আকাশ অপলক চেয়ে আছে আমার দিকে। তার চোখে কিছু একটা আছে, তা আমার চোখে এড়ায়নি। কিন্তু কি আছে আমি বোঝার চেষ্টা করছি না। তবে এই দৃষ্টিতে এখন কাম নেই, সেটা বুঝতে না চাইলেও চোখ এড়োয় না। কি আছে আকাশের চোখে? প্রেম নাকি অপরাধ বোধ? আকাশের চোখে যাই থাকুক না কেন, আমার চোখে আছে একরাশ ঘৃণা। সরি। খুব ক্ষীণস্বরে বলল আকাশ। সরি? তোর সরির গুষ্টি কিলাই, বজ্জাত, লুচ্চা, খাটাস। আমি কোনো কথা বলার প্রয়োজন বোধ করছি না, মুখ ফুটে গালিও না। চুপচাপ শুয়ে পড়ি। আকাশ বসে আছে। কিছু সময় বসে থেকেও আকাশও শুয়ে পড়ল। আমি নীরবে কেঁদেই যাচ্ছি। পরের দিন সুমনা আমার বান্ধবী ইরা আসে। ওদের দেখে আমি খুব খুশি হই। সুমনা তো ভীষণ খুশি। সারা বাড়ি জুড়ে ঘুরে দেখলো। আপু, এই দেখছি রাজপ্রাসাদ। আসলেই তোমার রাজ কপাল। সেজন্য আকাশ ভয়ের মতো স্বামী পেয়েছো, একেবারে রাজপুত্র। সুমনার কথা শুনে আমি মৃত হাসি। কি করে সুমনা? বলি, এ আমার প্রাসাদ না, এ আমার জন্য নরক। তখন ইরা বলল, কি রে, কেমন কাটলো বাসর? ধুর, দূর কি, তোর জামাই খুব রোমান্টিক তাই না? কিসব যা তা বলছিস? যা দেখছি তাই বলছি। মানে কি দেখেছিস? ইরা মুখ টিপে হাসছে। আমি কিছুই বুঝতে পারছি না। কি দেখেছিস? ওই যে তোর গলায় রোমাঞ্চের চিহ্ন। বলেই ইরা সুমনা একসাথে ফিস করে হেসে ওঠে। লজ্জায় আমি কাচুমাচু করে গলায় হাত দিলাম। নেকলেসের ঘষা লেগে
ছিলে গেছে। কাল বুঝতে না পেরেও সকাল থেকে জ্বালা করছে, কিন্তু সেটা যে ইরার চোখে পড়বে কে জানতো। আমি বললাম, ধ্যাত, এটা নেকলেসের ঘষা খেয়ে ছিলে গেছে। কিন্তু ইরা, তোর জামাই খুবই রোমান্টিক হবে। ও মা তাই? ইস, হাউ সুইট। ইরা খুবই আহ্লাদে। তবে এটা কি জানিস, বিয়ের আগে যারা লুচ্চা থাকে ওই ব্যাটারাই বিয়ের রোমান্সের নাম হয় বলে আমি মুখ টিপে হাসছি। ইরা চোখ পাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই আকাশ হাজির। আরে, আমার শ্যালিকারা দেখি হাজির। জি, আমরা হাজির। আমার বান্ধবীকে নিয়ে আসছেন, এখন আপনাদের ধরে নিতে আসছি। বুঝলাম, কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? আসলে অফিসে অনেক কাজ পড়ে আছে, আজকে তো যেতে পারবো না। কাল শুক্রবার, তোমরা আজকে থাকবে, কাল একসঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে। ইরা আর সুমনা থেকে গেল। আজ আকাশ খুবই স্বাভাবিক ব্যবহার করছে, ওদের সাথে অনেক গল্প করলো। আমি আগেই আকাশ আর আজকের আকাশের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। কত রূপ এই মানুষটার। পরের দিন মামার বাসায় গেলাম। আকাশও সারাদিন আমার সাথেই ছিল। মামার সাথে আলাদা কথা বলবো সেই উপায় নেই। আকাশ ভাবছে হয়তো আমি কিছু জানিয়ে দেব, তাই কিছুতেই একা ছাড়ছে না। আমি তো এমনিতেই কিছু বলবো না, সবাই ভালো থাকুক বলে কি হবে। সবাই অযথা চিন্তা করবে, মামা আরো অসুস্থ হয়ে পড়বে। আমি তখন আকাশকে বললাম, চিন্তা নেই, কাউকেই কিছু বলবো না। একটু হেসে আকাশ বলল, আমি জানি তুমি বলবে না, কিন্তু সবাই বুঝুক আমি কত বউ পাগল। আমি অবাক চোখে দেখছি। আপনি আসলে কি আমি বুঝতে পারি না, অদ্ভুত মানুষ। আমার রুম। আকাশ খুব মনোযোগ দিয়ে ঘুরে দেখে। আমার প্রতিটা শখের জিনিস দেখে আমার অনেক শখের একটা ছোট্ট লাইব্রেরি আছে। টিউশনের টাকা থেকে প্রতি মাসে কিছু বই কিনতাম। আকাশ আমার বইগুলো দেখেছে। শেক্সপিয়ার থেকে শুরু করে নজরুল, হুমায়ুন। বাহ, বেশ ভালো তো। তুমি তো অনেক বই পড়তে পছন্দ করে দেখছি, আবার কবিতার বইও দেখছি। এই, তুমি কি কবিতাও পড়ো নাকি? হ্যাঁ পারি। কেন? আকাশ কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। তুমি সিরিয়াসলি তুমি কবিতা পড়ো? হ্যাঁ বললাম তো পারি। কেন, কি হয়েছে তাতে? এই যুগের মেয়ে হয়েও তুমি কবিতা পছন্দ করো, সেটাই অবাক লাগছে। অবাক হবার কি আছে? সবাই পছন্দ তো একরকম হয় না। আমি শেক্সপিয়র পড়েছি, ওয়াটসন, শেলি, জনজট, ফ্রেস্ট পড়েছি। ওনাদের পড়ে যত মুগ্ধ হয়েছি, রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র পড়ে মোহিত হয়েছি। ওসব আপনি বুঝবেন না, কারণ আপনার আমার পৃথিবী আলাদা। আমাদের দুই পৃথিবী। আকাশ খুব মনোযোগ দিয়ে শুনলো আমার কথা। অফিসের ব্যস্ততা দেখিয়ে বিকেলেই আকাশ আমাকে নিয়ে ফিরে আসে। আকাশে আজ মেঘ করেছে, তার সাথে বেশ শীতল করা বাতাস। শেষ বিকেলে আমি ছাদে আসি, হাতের মোবাইল পছন্দের একটা গান প্লে করি, পাশে রেখে আকাশে মেঘ দেখছি। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়াই বেশি, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। আকাশ এসে পাশে দাঁড়িয়েছে, ওকে দেখেও কিছু বললাম না। খুব সুন্দর তো। কি? কি সুন্দর বাতাস, মেঘ কেটে কেটে যাচ্ছে, তার সঙ্গে এমন একটা গান, বেশ অন্যরকম। আগে কখনো মেঘ দেখেননি বুঝি? দেখবো না কেন, তবে এভাবেও দেখা যায় জানতাম না। আমি দেখি। আকাশে মেঘ করলে বেশ আয়োজন করে মেঘ দেখি। এমন সময় আকাশে একটা ফোন আসে। হ্যালো। কি কথা হলো বুঝতে পারলাম না। আকাশ ফোনটা রেখে দিল, কিন্তু আর চোখ মুখ ভয়ঙ্কর একটা কিছু দেখতে পাচ্ছি। আকাশ ওখানে 2 মিনিটের বেশি দাঁড়ায়নি, চোখ মুখ লাল করে চলে যায়। আমি হঠাৎ ওর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেছি। ফোনটা আসার পর আকাশের চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধ দেখেছি। এরপর সারা সন্ধ্যা আকাশকে কোথাও দেখতে পাইনি। অদ্ভুত একটা মানুষ আকাশ। কখন ভালো করে কথা বলে, কখন চট করে রেগে যায়, বোঝা দেয়। এই বাড়িতে আসার পর আকাশের পরিবারের কোনো লোকজন কাউকেই দেখিনি। অনেকগুলো কাজের লোক আছে, তারাও আমাকে দেখে ভয়ে কাচুমাচু হয়ে থাকে। আকাশকে যে জিজ্ঞেস করব ওর পরিবারে কে আছে, সেই সুযোগও হয়ে ওঠেনি। বেশ রাতে আকাশ ফিরে আসে। আমি রুম থেকে বের হচ্ছিলাম, তখন টলতে টলতে আকাশ রুমে ঢোকে।
তাল সামলে না পেরে পড়ে গিয়ে আমার উপরে ঢলে পড়ে। ধরে নিয়ে বিছানায় কোনো রকমে শুয়ে দিয়ে আমি চলে আসব। তখন আমার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ, এসো। কি পরিমাণ ড্রিঙ্কস করেছে কে জানে, আমি কিছুতেই হাত ছাড়াতে পারছি না। উল্টো টানাটানি করতে গিয়ে হুমড়ি খেয়ে তার উপরে পড়ে গেছি। মদ্রক অবস্থায় আকাশ কতটা হিংস্র হতে পারে তা খুব করে বুঝলাম। মনে তীব্র কষ্ট নিয়ে তার পাশবিকতা দেখলাম। নিয়তি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, তবে এটা জানি যে আকাশের হাতের পুতুল করে দিয়েছে। পরের দিন ব্রেকফাস্ট করে আকাশ অফিসের জন্য রেডি হচ্ছে। সকাল থেকে কোনো কথাই বলেনি আমার সাথে। রেডি হতে হতে বলল, তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই, 2 দিন পর থেকেই যাবে, রেস্ট নাও। আমি শুধু চেয়ে দেখলাম, কিছু বললাম না। 2 দিন পর আমি অফিসে আসি আকাশের সাথেই। অফিস আসলাম, কিন্তু একটা অস্বস্তি বোধ করছি। আমি বুঝতে পারছি আমার চারপাশে আড়ালের কানাঘুষা চলছে। 2-1টা কথা যে কানে আসেনি তাও নয়। আকাশের কেবিনে যাচ্ছিলাম, কে যেন নিচু স্বরে বলছে, এসেই স্যারকে তো হাত করে নিয়েছে। ঠিক বলেছেন, দেখে তো মনে হয় না ভাজা মাছ উল্টাতে পারে। আজ দেখলাম স্যারের গাড়ি করে এসেছে। আমি শুনেও না শোনার ভান করে চলে আসি। মনটা আরো খারাপ হয়ে গেছে। আমাকে নিয়ে কত সমালোচনা চলছে। ফেরার সময়ও আকাশের গাড়ি করেই ফিরতে হলো। পরদিন অফিসে যাবার আগে আকাশকে বললাম, আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান, আমি অন্য কোনো গাড়িতে চলে যাব। আকাশ একটু ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা? সমস্যা কিছু না। কেউ কি কিছু বলেছে? কেউ কিছু বলেনি, তবে প্রতিদিন আপনার একজন পিএ আপনার গাড়িতে করেই যাবে আসবে, সেটা তো দৃষ্টিকটু হবেই। দেখো কাজল, তুমি চাকরিটা এখন না করলেও পারো। তোমার যা প্রয়োজন, যত টাকার প্রয়োজন, নির্দ্বিধায় নিতে পারো। কিন্তু আমি চেয়েছি তুমি চাকরিটা করো। তোমার নিজের জন্য না করতে চাইলেও জোর করব না। তবে অফিসে যেতে হলে আমার সাথেই যাবে। অগ্রত ওর সাথেই গেলাম। ডেজির চোখ থেকে ঘৃণার আগুন বের হয়, সেটা আমি বেশ বুঝতে পারছি। অফিসে অন্য কেউ কিছু বলার আগে সেই কথা ডেজি সবার কানে পৌঁছে দেয়। আর পৌঁছাবেই না বা কেন? তার পোস্টটা আকাশ আমাকে দিয়েছে। চাইলেই আর যখন তখন আকাশের কেবিনে যেতে পারছে না। কিন্তু পরের দিন অফিসে এসে দেখে আমার কেবিনে অন্য একটা মেয়ে। আমি ঢুকতেই সালাম দিয়ে বলল, ম্যাম, আমি তুলি, আকাশ স্যারের পিএ। আপনি আসুন আমার সাথে। আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটা অন্য একটা কেবিনে নিয়ে যায় আমাকে। ম্যাম, আজ থেকে আপনার কেবিন এটা। আমার কেবিন মানে? আজ থেকে আপনি কোম্পানির জিএম, তাই নতুন কেবিন আপনার জন্য। মেয়েটা খুব হাসি খুশি, দেখে বেশ ভদ্র মনে হচ্ছে। তুলি হাসি মুখে বেরিয়ে যায়। আকাশ কি শুরু করেছে এসব? এমনিতেই নানান কথা উঠছে, তার উপর এখন এই কাজ করলো। সবাই কি ভাবছে কে জানে। আমি সাথে সাথেই আকাশের কেবিনে যাই। কি শুরু করেছেন আপনি? কি করেছি? জিএম করেছেন আমাকে। মানুষ কি ভাববে ভেবে দেখেছেন? কে কি ভাবলো তাতে আকাশের কোনোদিন কিছু যায় আসেনি, আজও যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমি সাধারণ ঘরের মেয়ে, আমাকে মানুষের সামনে দাঁড়াতে হয়। দাঁড়াও, কে মানা করেছে? তবে ভুলে যেও না, আমি যা বলবো তুমি তাই করতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।